বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, আগে হ্যাঁ মশাই, এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টে মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। আমি বললুম, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? ব্যাপারটা এখন সবারই জানা, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বললে, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সে রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছে যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকমের নামি গাছগাছড়া আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছড়ার ক্ষতি করে সেই ভয়ে তিনি কাউকে সেখানে ঢুকতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা। তার দেহকে কে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলেছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভিতরে 1 ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে পার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে নাকি ভূত আছে। কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। তারপর থেকে রামময় বাবুও কি ওই বাগানের ভিতরে আর যেতেন না? বাড়িওয়ালা বললে, যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 1.5 আগে আর এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ দিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল লম্বা লম্বা কালশিরার ডোরা। তার দেহের ভিতরেও 1 ফোঁটা রক্ত বা রস ছিল না। খানিকক্ষণ ভেবে বললুম, তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। খুন? না 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 না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়। কুমার বললে, তার দেহ কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কি কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললেন, মোটেই নয়, মোটেই নয়। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। আপনার আর কিছু বলার আছে? ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকে রক্তহীন মরা দেহ পাওয়া যায়, এই আর কি। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চায় না। কুমার বললে, কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত নেত্রে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, দেখুন বিমল বাবু, আমার আপত্তির কোনো কারণই নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লোভের জন্যে, নরহত্যার জন্যে নয়। আপনি সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন।
তাহলে ওই কথাই রইল, আজ বিকেলেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিকেলের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠলাম। টালিগঞ্জের পরে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনে খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটে হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বললুম, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না। বিখ্যাত ডিটেকটিভ রিচার্ড টমসন কি বলে জানো? Although the vampires change their body like a human being, they are not real human. মানে? এর মানে জানো না? সত্যি কুমার, তোমার ইংরাজিটা দেখছি বড্ড কাঁচা। যা বলেছো বিমল, এই জন্য যেখানে সেখানে বিপদে পড়তে হয়। বলছিলাম, ডিটেকটিভ রিচার্ড টমসন বলেন পিশাচরা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। গরম চা ঢেলে এক পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললুম, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্যে আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেলে না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবী বা আসতে পারে? সামনে টেবিলের উপরে এক চাপড় কষিয়ে দিয়ে কুমার বলে উঠল, ঠিক বলেছ, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বললে না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো, কি যেন কি একটা মাটির উপরে ফেলে দিলে। আমরা দুজনেই চমকে দাঁড়িয়ে উঠলাম। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটতে গেলাম। গিয়ে তো আমরা অবাক, ঘরের মাঝখানে একটা বেড়াল দাঁড়িয়ে আছে। আমি হাস্যমুখে গর্জন করে বললুম, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো, দাঁড়াতো। বেড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলার পথে অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বেড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরে সব চুপ। আমি আশ্চর্য হয়ে বললাম, বাগানে গিয়ে বেড়ালটা এমন চেঁচিয়ে উঠলো কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বলল, দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রেও বাগান নিরাপদ নয়। কুমার বললে, কি বিমল, তুমি কি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলো না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর না হয় ওখানে যাব। রামময় বাবুর বাগান সাধারণত লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটি এখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছড়া রয়েছে তার অনেকেরই পরিচয় আমরা জানি না। ফান, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস, পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে, বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। আমি বললাম, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? কুমার বললে, না 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 না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। কুমার কিছু দূর এগিয়ে গিয়ে বলে উঠল, বিমল, শিগগির এদিকে এসো। কয়েক পথ অগ্রসর হয়ে স্তম্ভিত নেত্রে দেখলুম কালকের সেই বেড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। তারপর ধীরে ধীরে বললুম, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি। কে কে বধ করলে? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাত্রে বুঝবার চেষ্টা করতেই হবে।
9 ভোল্টেজ ব্যাটারির একটা কড়া পাওয়ারের টর্চ আর দুটো বন্দুক নিয়ে আমি আর কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসলুম। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয়ে কেউ আর এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে কোনো মানুষেরই সাড়া পাওয়া গেল না। মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। আমরা দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলুম। কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে কোনো ফুল তো দেখিনি। হয়তো এ ফুল রাত্রে ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই দিকটা থেকে। আচ্ছা আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। দেখলুম কুমার গন্ধ অনুসরণ করে কয়েক ফুট দূরত্বে এগিয়ে গেল। কিছুক্ষণ পর কুমারের অস্বাভাবিক আর্তনাদ শোনা গেল। মরে গেলাম, বাঁচাও বাঁচাও বিমল, বাঁচাও। ছুটতে গেলাম সেখানে। অদ্ভুত দৃশ্য দেখে আমার চোখটা ধাঁধিয়ে গেল সাথে সাথে। সেই অর্কিড ফুলের গাছ আমার চোখের সামনে বিশাল আকার ধারণ করেছে। আয়তনে সে গাছ এক দৈত্যের সমান হয়ে উঠেছে। তার শাখা প্রশাখাগুলো হাওয়ার বেগে দুলছে বিশাল দৈত্যের ন্যায়। উদ্ভিদের এরম চরম রূপ আমি জন্মাবধি দেখিনি। এতক্ষণে কুমারকে সে গাছ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে চারদিক দিয়ে। বাঁচাও বিমল, বাঁচাও বাঁচাও, মেরে ফেললে বাঁচাও। কুমার যত ছটফট করছে গাছটা তত যেন তার দেহকে জড়িয়ে ধরছে। মন শক্ত করে কুমারকে বললাম, আতঙ্কিত হই না কুমার, আমি দেখছি কি করা যায়। তখনই রিভলভারটা তুলে অর্কিড গাছটার দিকে লক্ষ্য করে উপরে 2বার গুলি বৃষ্টি করলুম। 1, 2, 3, 4। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2বার ছোড়বার পরে রক্তমুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়লো আমার চোখের সামনে। ওহ, সে কি বিভৎস অভিজ্ঞতা! কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা লম্বা শুঁড়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। আমি তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসলুম। সকালবেলায় কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখনও ফোড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বললাম, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। কিতাবে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরো কোনো দেশে এমন কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন। দিনে সে নিরাপদ ছিল বটে, কিন্তু রাত্রে তার ফুলের গন্ধ জাগার সঙ্গে সঙ্গে সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই রক্তপিশাচ অর্কিড অক্টোপাসের মতো শুয়া দিয়ে তাদের আক্রমণ করত।